আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি তামিল রোমান্টিক কমেডি ড্রামা মুভি। মুভিটির নাম আনপাভাম পোল্লাথাথু। বিয়ের আগে আমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সবকিছুই আমাদের কত কিউট লাগে, তাই না? ও একটু বেশি অভিমানী। আরে অভিমানী তো ভালোবাসার মজা। ও একটু বেশি রাগী। আরে তাতে কি হয়েছে? ও রাগ হবে, আমি মিষ্টি করে রাগ ভাঙাবো। আর তাছাড়াও রাগলে ওকে দেখতে যা কিউট লাগে। উফ, ও অনেক বেশি মডার্ন ও শর্ট ড্রেস পরে। আরে এই জন্যই তো ওর উপর ক্রাশ খেয়েছি। ওকে শর্ট ড্রেসে দেখলে উফ একেবারে মাখন লাগে। বেবি, বিয়ের পরেও তুমি এমনই হট হট ড্রেস পরবে, ঠিক আছে? ও কখনো নিজের ভুল স্বীকার করে না। নিজে হাজারটা ভুল করলেও কখনো সরি বলে না। আরে এটা কোনো সমস্যা হলো? ভুল যারই হোক সরি আমিই বলবো, ব্যাস হয়ে গেল। ও অতিরিক্তই স্বাধীনতা চায়, কারো সিদ্ধান্তের ধার ধারে না। ঠিক আছে, ও ওর ইচ্ছে মতো চলবে, এতে প্রবলেম তো দেখি না। ও সংসারী টাইপের মেয়ে না, রান্না বান্না এগুলোতেও আগ্রহী না। দূর সংসার, রান্না বান্না এগুলো সামলানোর জন্য মা তো আছে। ও জাস্ট রানীর মতো থাকবে আর রাতে শুধু আমাকে সামলাবে, তাহলেই হবে। আর হ্যাঁ, ও আমাকে সামলানোর এক্সপার্ট। পুরো পাগল করে দেয়। কি বিয়ের আগে এসব ভাবনা মাথায় আসে না? কিন্তু বিয়ের আগের এসব ভাবনা বিয়ের পর কিভাবে কাল হয়ে দাঁড়ায় সেটাই দেখতে চলেছেন আজকের এই মুভিতে, তাও আবার অস্থির কমেডির মাধ্যমে। শিবা ও শক্তি দুই তরুণ তরুণী। পারিবারিকভাবে এদের বিয়ের কথাবার্তা চলতেছে। যদিও পড়ালেখা শেষ করে চাকরি বাকরি ম্যানেজ করতে শিবার একটু বয়স হয়ে গেছে, তবে শক্তি সবে কিশোর বয়স পার করে তরুণী হয়েছে। বাবার কঠোর শাসনে মানুষ হওয়ার কারণে শক্তিকে তার পরিবারের পছন্দই বিয়ে করতে হবে। তবে এতে তারও তেমন আপত্তি নেই। ছেলেটা কেমন সেটাই বড় কথা। শক্তির বান্ধবীরা হবু বরের আইডি সার্চ করে দেখে ছেলের রয়্যাল এনফিল্ড বাইক আছে, ব্লু কালারের প্রাইভেট কারও আছে, আবার জবও করে একটা বড় আইটি কোম্পানিতে। স্যালারি তো মনে হয় 1 লাখের কম হবে না। নিজের একটা ফ্ল্যাটও আছে। আর ছেলেটা দেখতেও তেমন রাগী মনে হচ্ছে না। নিশ্চয়ই খুব ভালো ছেলেই হবে। ব্যাস পুরো হাজব্যান্ড ম্যাটেরিয়াল। এমন ছেলেকে হাতছাড়া করা তো উচিত হবে না। ওদিকে শিবাও পাত্রী পাচ্ছিল না, তাই সেও পাত্রী পেয়ে এক পায়ে খাড়া। তবে শিবার আসল অবস্থাটা কিন্তু সত্যি যা ভাবছে তা নয়। হ্যাঁ, উপরে উপরে সব ফিটফাট হলেও তার ফ্ল্যাট ও গাড়ি ব্যাংক থেকে লোন নিয়ে কেনা। স্যালারি তো 1 লাখই পাই, কিন্তু প্রতি মাসে লোনের কিস্তি দিয়ে মাত্র 20-25 হাজার টাকাই তার হাতে থাকে। তো যাই হোক, সিন চলে আসে এঙ্গেজমেন্টের দিনে। শক্তি চা নিয়ে আসলে শিবা প্রথমবার তাকে সামনাসামনি দেখে পুরো ক্রাশ খেয়ে গেছে। সোফায় জায়গা না থাকায় শক্তি ফ্লোরে বসে পড়লে শিবাও সবার সামনে সোফা থেকে নেমে ফ্লোরে সামনাসামনি বসে পড়ে। লেও কাণ্ড, এটা দেখে মেয়ে তো পুরো ইমপ্রেস হয়ে যায়। শিবার মা বলে, বেশি পণ্ডিতি না করে উপরে উঠে বস। শিবা বলে, না মা, দুজন সমান জায়গায় বসলেই না আমাদের মাঝে সমান অধিকার প্রতিষ্ঠা হবে। আরে বাপ রে, মেয়েদের অধিকারের ব্যাপারে কি অসাধারণ মেন্টালিটি। শক্তি তো এমন স্বামীই চায়। ব্যাস শক্তি পুরো পটে যায়। এরপর ছেলে মেয়েদেরকে নিরিবিলি কথা বলার জন্য রুমে পাঠানো হয়। শক্তির রুমে শক্তির পছন্দের 3 ব্যক্তির ছবি আটকানো। শিবা বলে, পেরিয়ার আর আম্বেদকর ঠিক আছে, কিন্তু তাদের সাথে জিউ পোপের ছবিটা কি বেমানান লাগছে না? শক্তি বলে, এটা তো কার্ল মার্কস। শিবা বলে, আচ্ছা। এই বলে সে অবাক হয়ে শক্তির দিকে তাকিয়ে থাকে। এরপর পারিবারিক ফর্মালিটিজের মধ্য দিয়ে তাদের আংটি বদল সম্পূর্ণ হয়। সিন কাট হলে দেখি বিয়ের আগে তারা দুজন শপিং করতে এসেছে। শিবা শক্তিকে একটা মডার্ন ড্রেস চয়েস করে দেয়, যাতে বউ খুশি হয় ও বুঝতে পারে তার স্বামী কতটা আধুনিক মাইন্ডের ছেলে। কিন্তু শক্তি সেটা ইগনোর করে একদম একটা সাধারণ 3 পিস পরে এসে বলে, দেখো তো এটা কেমন লাগছে। শিবা তো অবাক। শিবা বলে, হ্যাঁ ভালো লাগছে, তবে তুমি চাইলে কিন্তু মডার্ন ড্রেসও নিতে পারো, আমার কোনো আপত্তি নেই। শক্তি বলে, দেখো পোশাক পরা উচিত আরামের জন্য, গ্ল্যামার দেখানোর জন্য নয়। ওয়াও, কি অসাধারণ মেন্টালিটি মাইরি, কি সংস্কারী বউ একখান। শিবা আর কি বলবে, সে বউয়ের কথাতে খুশি হয়ে যায়। আরেকদিন দুজনে ঘুরতে বের হলে শিবা জিজ্ঞাসা করে, হানিমুনে কোন দেশে যাবে, কোনো লোকেশন পছন্দ করা আছে? শক্তি বলে, ইন্ডিয়ারই পূর্বন্দর। হ্যাঁ, পূর্বন্দর কেন? শক্তি বলে, আম্বেদকর সাহেবের জন্মস্থান। শিবা এবারও অবাক হয়ে বউর দিকে তাকিয়ে থাকে। এরপর এরা একটা রেস্টুরেন্টে গেলে শিবা বলে, আমি তো সিগারেট খাই, তোমার কোনো সমস্যা নেই তো? শক্তি বলে, আমাকেও একটা দিলে কোনো সমস্যা নেই। হ্যাঁ? শিবা বলে, আমি তো শুনেছি তোমার বাবা অনেক কড়া। শক্তি বলে, হ্যাঁ ঠিকই শুনেছ, আসলে বাবাকে আমার খুবই পছন্দ। 13 বছর বয়স পর্যন্ত সে আমাকে রাজকন্যার মতো বড় করেছে, কিন্তু বড় হওয়ার পর থেকেই সবকিছু চেঞ্জ হয়ে যায়। সারাক্ষণ আমাকে শুধু শাসনের উপর রাখতে থাকে। তাই এখন আমার জীবনে বড় কোনো স্বপ্ন বা টার্গেট নেই। আমার শুধু একটাই চাওয়া, যার সাথে বিয়ে হবে সে যেন আমাকে সবকিছুতে বাধা না দেয়, সবসময় আমার উপর খবরদারি না করে। আমার স্বাধীন শান্তিপূর্ণ একটা জীবনযাপন করার ইচ্ছা। সাধারণত ছেলেরা একটু নরম সরম ও লাজুক টাইপের মেয়ে পছন্দ করে, কিন্তু আমি সেরকম না। তাই জানি না আমাকে তোমার পছন্দ হবে তো? শিবার উত্তর হ্যাঁ, তবে সে সেটা মুখে না বলে বরং প্যাকেট থেকে 2টা সিগারেট বের করে নিজে একটা নেয়, আরেকটা বউকে ধরিয়ে দেয়। ব্যাস, শক্তির কোনো কিছুতেই শিবার কোনো সমস্যা নেই, তো আর কি চাই। সিন চলে আসে বিয়ের দিনে। একটা গানের মধ্যে দিয়ে এদের বিয়ে
হানিমুন ও বিয়ের পরবর্তী প্রথম দিকের কেমিস্ট্রিগুলো দেখানো হয়। সিনগুলো দেখেন আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নিই। ব্যাকগ্রাউন্ডে যা বলি সেদিকে কান দিবেন না, আপনার মনোযোগ সিনে রাখবেন, ঠিক আছে? ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরি অ্যাপের অফিসিয়াল পার্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই এক্ষুনি পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স লিখে সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। সিন কাট হয়ে 1 মাস পর আসলে দেখি শিবা শক্তির চোখ ধরে ডেকোরেটেড একটা বারান্দায় নিয়ে এসেছে। শক্তির চোখ মেলে বলে, এসব কি জন্য? শিবা বলে, হ্যাপি ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি। চিন্তা করা যায়, বিয়ের 1 মাস পূর্তিও সেলিব্রেট করতেছে। শক্তি তো ইমোশনাল হয়ে শিবাকে জড়িয়ে ধরে। শিবা বলে, এটা আমার রাজ্য আর তুমি এখানকার রানী। এখানে কেউ তোমার উপর খবরদারি করবে না, তুমি যেভাবে ইচ্ছা সেভাবেই থাকতে পারবে। এরপর তারা খুবই রোমাঞ্চের মাধ্যমে তাদের ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করে। শক্তি ইমোশনাল হয়ে বলে, তোমার সাথে আমি 400 বছর একসাথে কাটাতে চাই শিবা। কিন্তু 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 400 বছর না, সিন 400 দিন পর আসলে দেখি এরা ডিভোর্স নেওয়ার জন্য লয়ার খুঁজতেছে। শিবা কোর্ট এলাকায় এসে নারায়ণ নামের একজন লয়ারকে খুঁজতে থাকে, কারণ এই নারায়ণের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে শিবা দেখেছে যে এই লয়ার গ্যারান্টি সহকারে ডিভোর্স পাইয়ে দেয়। তো শিবা সেই নারায়ণের কাছে আসলে নারায়ণ বলে, সমস্যা কি বলেন? শিবা বলে, আমার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে। এটা শুনেই নারায়ণ বুঝতে পারে এখানে অনেক লম্বা কাহিনী আছে। তাই সে শিবাকে বসিয়ে চায়ের অর্ডার দিয়ে বলে, এবার শুরু করেন। আপনাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? শিবা বলে, প্রথমে অ্যারেঞ্জ, তারপর লাভ। নারায়ণ বলে, এরকম বিয়ে সিনেমাতেই হয়, বাস্তবে হয় না। সত্যি সত্যি বলেন, কাহিনী কি? কেন ডিভোর্স চান? তখন শিবা তার কাহিনী বলা শুরু করে আর সিন 40 দিন পেছনের ঘটনায় চলে যায়। সকালবেলা শক্তি বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে। এমন সময় শিবা পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে ও বলে, আমার কফি কোথায়? শক্তি বলে, খেতে চাইলে বানিয়ে খেতে পারো। শিবা তো রীতিমতো অবাক, কারণ সাধারণত বউয়েরাই তো হাজবেন্ডকে সকালবেলা কফি দেয়। বাট শিবা এতেও কিছু মনে করলো না, কিন্তু শক্তির দিকে তাকিয়ে দেখে তার গলায় মঙ্গলসূত্রটাই। হিন্দুদের সংস্কৃতিতে মঙ্গলসূত্রটা শাখা সিঁদুরের মতোই গুরুত্বপূর্ণ, সব বিবাহিত মেয়েকেই পড়তে হয়। শিবা শক্তিকে মঙ্গলসূত্রের কথা জিজ্ঞেস করলে সে বলে, খুলে গয়নার বক্সে রেখে দিয়েছি। হ্যাঁ, খুলে রেখে দিয়েছো মানে? হ্যাঁ, না পড়লে ফ্যামিলির মানুষ কিছু বলবে তাই পড়েছিলাম, আর এখন তো 40 দিন হয়েও গেছে, খুলে ফেলেছি। এটা শুনে শিবা তো থ মেরে যায়। সিন বর্তমানে আসে। নারায়ণ বলে, দূর মিয়া, এইটুকু কারণে কেউ কোর্টে আসে? মঙ্গলসূত্র পরেনি তাতে কি হয়েছে? বউ তো আপনারই আছে নাকি? না মানে স্যার, আমাদের মায়েরা তো সবসময় মঙ্গলসূত্র পরেই থাকে, এটা পরলেই না বোঝা যাবে সে বিবাহিত। নারায়ণ বলে, আচ্ছা বুঝেছি, এরপরে কি হয়েছে সেটা বলেন। শিবা আবার বলা শুরু করে আর সিন আবার পিছনে যায়। এক রাতের বেলা শিবা অফিস থেকে ফিরে দেখে তার বেডরুমের দরজা বন্ধ ও ভিতর থেকে জোরে জোরে গানের আওয়াজ আসছে। ডাইনিং এ থালা বাসন সব খালি, কোথাও কোনো খাবার নেই। শিবা দরজা খুলে ভিতরে ঢুকে দেখে রান্না বান্না সব ফেলে এই তামাশা চলছে। তো শিবা সামনে এসে পড়লে শক্তি বিরক্ত হয়ে বলে, আরে তোমার কি হুঁশ জ্ঞান কিছু নেই নাকি? দেখছো না আমি রিলস বানাচ্ছি। শিবা বলে, রিলস তো ঠিক আছে, কিন্তু খাবো কি? শক্তি বলে, কেন? আমি তো দুপুরে বাইরে অর্ডার করে খেয়ে নিয়েছি। শিবা বলে, দুপুরে আমিও ক্যান্টিনে খেয়েছি, কিন্তু রাতের খাবারের কি হবে? শক্তি বলে, আচ্ছা চলো তাহলে, তুমি সবজি কেটে দিও, আমি রান্না করে দিচ্ছি। কারণ মেজাজটা কি কয়। শিবা বলে, শুক্রবারে তোমাকে রান্নায় হেল্প করি সেটা ঠিক আছে, তাই বলে কি প্রতিদিন করব? অফিস করে আমি টায়ার্ড হয়ে যাই। শক্তি বলে, তাহলে আমি কি করব? আমিও তো টায়ার্ড হয়ে যাই। শিবা বলে, ও আচ্ছা, তো এইসব বেহুদা রিলস বানাতে টায়ার্ড হও না? শক্তি বলে, না, কারণ বুঝেছি, আর বলতে হবে না, কারণ ইটস মাই চয়েস, তাই তো? হ্যাঁ। সিন বর্তমানে আসে। নারায়ণ বলে, বুঝেছি, বিয়ের আগে নিশ্চয়ই বউয়ের কাছে হিরো সাজার জন্য বড় বড় লেকচার দিয়েছেন, আর বিয়ের পর সেগুলোই আপনার কাল হয়ে দাঁড়িয়েছে, তাই এখন কিছু বলতেও পারেন না। বাট এই কারণে নিশ্চয়ই ডিভোর্সটা নিচ্ছেন না, কারণ অবশ্যই অন্য কিছু একটা আছে। শিবা বলে, এরপর আমার জীবনে এমন 4টি ঘটনা ঘটেছে যে 4টি ঘটনার কারণে আমাদের সুখী দাম্পত্য জীবন আজ তালাক পর্যন্ত এসেছে। সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় ও 1 নম্বর ঘটনাটা দেখানো হয়। শিবা শক্তিকে নিয়ে এক আত্মীয়র বিয়েতে এসেছে। এখানে শিবার বংশের সব মুরব্বী চাচা খালুরা আছে, কিন্তু শক্তি কারো দিকে লক্ষ্য না করে পায়ের উপর পা তুলে নাচাচ্ছে আর মোবাইল টিপছে। বিষয়টা কারোরই ভালো লাগছে না, সবাই তার দিকে আর চোখে তাকিয়ে সমালোচনা করছে। শিবার মা শিবার দাদিকে স্টেজে নিয়ে যাওয়ার অজুহাতে শিবাকে ডেকে নিয়ে বলে, তোর বউ
বউকে পা ঠিক করে বসতে বল। শিবা ফিরে এসে শক্তিকে বলে অল্প সময়ের জন্য একটু পাটা সোজা করে বসো, সবাই তোমাকে দেখছে ও বলা বলি করছে। শক্তি বলে এই ড্রেসে ফ্ল্যাট হয়ে বসলে সুন্দর লাগবে না। শিবা বলে আচ্ছা তাহলে ড্রেস চেঞ্জ করে আসো। শক্তি বলে কেন, আমার তো এটাই ভালো লাগছে। শিবা বলে দেখো আমি তোমার থেকে অনেক বেশি কিছু চাইনি, শুধুমাত্র এই অনুষ্ঠানের সাথে ম্যাচ করে এমন আচরণ করতে বলেছি। আশেপাশে দেখো মানুষজন কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। শক্তি বলে দেখো শিবা, শুধুমাত্র তোমার মুখের দিকে যে এমন একটা খ্যাত অনুষ্ঠানে আমি এসেছি, আর বললাম তো এই ড্রেসে ফ্ল্যাট হয়ে বসলে সুন্দর দেখায় না। শিবা বলে তাহলে কাপড় চেঞ্জ করে আরামদায়ক কোনো ড্রেস পরলেই তো পারো। শক্তি বলে একদমই না। শিবা বলে তাহলে সেদিন অত সাজু সেজে কেন বলেছিলে যে ড্রেস শুধু কমফোর্টের জন্য, গ্ল্যামারের জন্য না? শক্তি রেগে মেগে বলে তুমিও তো সেদিন খুব সাধু সেজে বলেছিলে যে তোমার যেমন ইচ্ছা তেমন কাপড় পরতে পারো, আমার কোনো আপত্তি নেই। লেও ঠেলা। শিবাও রেগে গিয়ে বলে তোমার বাবা ঠিকই বলছিল, তোমাকে কিছু বুঝালে বুঝতে চাও না। শক্তি বলে আমাকে না বুঝিয়ে তোমার আত্মীয় স্বজনকে বোঝাও যে একটা মেয়েকে কিভাবে সম্মানের চোখে দেখতে হয়। একটা মেয়ে কাপড় ছাড়া থাকলেও তার দিকে খারাপ নজরে তাকানো উচিত না। খারাপ নজর মানে? শিবা বলে কেউ খারাপ নজরে দেখছে না, বরং এই পরিবেশের সাথে তোমার বেমানান ড্রেসের সাথে দেখছে। এটা শুনে শক্তি রেগে মেগে জোরেই বলে ওঠে আমাকে জ্ঞান না দিয়ে তোমার পরিবারকে ভদ্রতা শিক্ষা দাও। এই বলে শক্তি অনুষ্ঠান থেকে চলে গেলে শিবা তো লজ্জায় একেবারে শেষ। এদিকে মুরব্বীরা বলাবলি করতে থাকে, পাত্রী দেখতে গিয়েই মেঝেতে বসে পড়লো। এখন দেখো বউ নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। এসব শুনে শিবার ফিলিংসটা সেই গানের মতো, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপায়। সিন বর্তমানে আসে। নারায়ণ বলে হ্যাঁ এটা সত্যি অপমানজনক ছিল। শিবা বলে কিন্তু স্যার মূল ঝামেলাটা এটা না। নারায়ণ বলে তাহলে? এবার শিবা ঘটনার পরের অংশ বলে শক্তির এক বন্ধু বুটিক শপ ওপেন করতে যাচ্ছে, সেখানে শক্তি ও শক্তির হাজবেন্ডকে ইনভাইট করেছে। শক্তি আগেই পৌঁছে গেছে আর শিবা অফিস শেষ করে আসবে কথা দিয়েছে। শক্তির সকল বান্ধবীরা শক্তির স্বামীকে দেখার অপেক্ষায় পুরো এক্সাইটেড হয়ে আছে, ভাবতেছে শক্তির স্বামী আইটি সেক্টরে জব করে, সো অনেক স্মার্ট হবে। তো শিবার এন্ট্রি হয়। শক্তির স্বামীকে এভাবে দেখে শক্তির বান্ধবীরা তো ফিক ফিক করে হাসতেছে। শক্তি অপমান সহ্য করতে না পেরে রাগ করে চলে যায়। শিবা দেখে শক্তির একটা সিনিয়র আপু শিবার এমন বেমানান পোশাক দেখে বিরক্ত হয়ে তাকিয়ে আছে। শিবা বলে আপনি কি আমার দিকে তাকিয়ে আছেন? আমার দিকে কেউ তাকালে আমি খুব আনকমফোর্টেবল ফিল করি, সরি। সিন বর্তমানে আসে। নারায়ণ হাসতে হাসতে বলে সাব্বাস বাঘের বাচ্চা, অস্থির বদলা নিয়েছো। তো তারপর কি হলো মনে আছে তো? শিবা 4টি ঘটনার কথা বলেছিল। এবার ঘটনা নাম্বার 2। শিবা ইনস্টাগ্রাম চালাচ্ছে, হঠাৎ নিজের বউয়ের মানে শক্তির একটা হট রিলস সামনে আসে, যেটাতে আবার মানুষজন খারাপ কমেন্ট করেছে। কমেন্ট দেখে শিবার তো পুরো মাথা নষ্ট। সে শক্তিকে গিয়ে বলে তুমি এই মুহূর্তে ভিডিওটি ডিলিট করো, মানুষ আজে বাজে কমেন্ট করতেছে। শক্তি বলে আমার ভালো লেগেছে তাই পোস্ট করেছি, এখন মানুষ যদি খারাপ নজরে দেখে তাতে আমার দোষ কোথায়? শিবা বলে নিজের ভালো লাগলেই সেটা করতে হবে। আমারও পাশের ভাবিকে ভালো লেগেছে, তো কি তার রুমে গিয়ে কিস করে বসবো? শক্তি বলে দেখেছো তোমরা সব ছেলেরাই একরকম, সবারই নজর খারাপ। এই বলে শক্তি রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। শিবা তো রাগে ফোসফোস করতে থাকে। এমন সময় হঠাৎ তার মাথায় কি যেন একটা আইডিয়া আসে। রাতে শিবা তার আইডিয়া ইমপ্লিমেন্ট করে বারান্দায় বসে চিল করতেছে। ব্যাস একটু পরেই শক্তি এসে বলে তোমার মাথা কি ঠিক আছে? আমার বাবাকে ওই রিলসটা কেন পাঠিয়েছো? শিবা বলে আমার ভালো লেগেছে তাই পাঠিয়েছি। শক্তি বলে তাই বলে এই রিলসটা পাঠাবে? শিবা টলতে টলতে উঠে বলে খুব তো বলেছিলে যে খারাপ নজরে দেখে তার নজরে সমস্যা, তাহলে কি তোমার বাবারও নজর খারাপ নাকি? শক্তি তো কট, এমন ভাবে ফেসে গেছে কিছু বলতেও পারছে না। ওদিকে শিবা তো মাল খেয়ে ফুল ফর্মে আছে। সে বলে কিরে তোর বাপ তোকে কল দিছিল নাকি? মঙ্গলসূত্রের কথা জিজ্ঞাসা করেছে বুঝি? শোন, আগামীকাল সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে চুলে গাজরা পরে কপালে সিঁদুর দিয়ে গলায় মঙ্গলসূত্রে পরে এক আদর্শ স্ত্রীর মতো থুক্কু এক আদর্শ স্ত্রী হয়ে আমার সামনে আসবি, বোঝা গেছে? अरे
अरे वो बिल्कुल रॉ है। ए शक्ति। সিন বর্তমানে আসে। নারায়ণ এসব শুনে তো খুব খুশি। শিবা বলে কিন্তু স্যার পরদিন সকালে ঘটনা পুরো উল্টে গেল। নারায়ণ বলে কি হলো? সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। শিবা পরদিন সকালবেলা চোখ ডলতে ডলতে উঠে দেখে রাতে মালের ঘরে শিবা উল্টাপাল্টা যা বলেছে শক্তি সেগুলো ভিডিও করে আপলোড দিয়ে দিয়েছে। ভিডিওতে শিবা বলতেছে বাইরে বিয়ে করার রিমান্ডে যাওয়ার চেয়ে কম কিছু না। বিয়ে মানে মেয়েদের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা। আগে যদি জানতাম তাহলে কোনোদিনই বিয়ে করতাম না, কিন্তু আফসোস আমি তো বিয়ে করে ফেলেছি। আমার শ্বশুর নিজের মেয়ে নিজে পালতে না পেরে আমার কাছে ঝুলিয়ে দিয়েছে, আর আমি এখন ফেসে গেছি। আর এই ভিডিওর নিচে হাজার হাজার ফানি কমেন্টস এসে গেছে। ও শিবাকে নিয়ে উল্টাপাল্টা ট্রোল ও মিমস তৈরি করে সবাই ইনস্টা সয়লাভ করে ফেলেছে। এসব দেখে শিবা তো রীতিমতো শখ, সে পুরো কট খেয়ে গেছে। শিবা তখন রেগে মেগে শক্তিকে ডাক দিলে শক্তির ধামাকাদার এন্ট্রি হয়। আমরা দেখি রাতে শিবা শক্তিকে আদর্শ স্ত্রী হওয়ার জন্য যা যা পড়তে বলেছিল শক্তি সব পড়েছে, তবে এই স্টাইলে। সিন বর্তমানে আসে। এসব শুনে নারায়ণের তো মাথা খারাপ। সে চা বিড়ি খেয়ে মাথা ঠান্ডা করার পর শিবা তার তৃতীয় ঘটনা বলা শুরু করে। শিবা সারাদিন অফিস করে এক গাদা বাজার সদাই নিয়ে বাসায় ফিরেছে, কিন্তু এতবার কলিং বেল বাজিয়েও শক্তি দরজা খুলছে না। কেমনটা লাগে? এক পর্যায়ে শিবা ধৈর্য হারিয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে দেখে শক্তি রিল্যাক্সে কার্ল মার্কসের বই পড়তেছে। শিবা বলে তুমি এখানেই বসেছিলে? এতবার বেল বাজালাম, একবার উঠে দরজাটা খুলতে পারলে না? শক্তি বলে তুমিই তো বলেছিলে আমাকে রানীর মতো রাখবে। শিবা বলে রানী মানে হলো যে রাজার সহধর্মিণী। শক্তি বলে না, রানী মানে শুধুই রানী। শিবা বলে তোমার সমস্যাটা কি? তুমি আসলে চাও কি? শক্তি কোনো উত্তর না দিয়ে তার রুমে চলে গেলে শিবা রেগে মেগে রুমের দিকে তেড়ে যায়। এতটুকু শুনে নারায়ণ বলে ভাই তুমি তার গায়ে হাত তোলো নাই তো? মারপিট করে থাকলে এখনই অন্য লয়ারের কাছে যাও। ডোমেস্টিক ভায়োলেন্সের পক্ষে আদালতে দাঁড়ালে বিচারক আমার মুখে থুতু দিবে। না স্যার মারিনি। ওকে, তাহলে সামনের কাহিনী বলো। শিবা রুমে ঢুকে দেখে শক্তি পুরো ঘর বেলুন ও ক্যান্ডেল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে ও বিছানার উপর চুপচাপ বসে আছে। শিবা তো এমন কিছু দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না। শক্তি কান্না চেপে বলে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, আর তুমি সেটাও ভুলে গিয়েছো। সকালে ঘুম থেকে উঠেই সোজা অফিসে চলে গেলে। ফোন করলাম রিসিভ করলে না, মেসেজ দিলাম রিপ্লাই দিলে না, আর তুমি আশা করো তুমি এসে বেল বাজালে আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিব? শিবা আর কোনো কথা না বলে শক্তিকে কপ করে জড়িয়ে ধরলে শক্তি ও শিবাকে ভালোবেসে জড়িয়ে ধরে ও বলে তুমি তো মনে হচ্ছে কেক আনতে ভুলে গেছো। শিবা তড়িঘড়ি করে কেক নিতে দৌড় দেয়। সিন বর্তমানে আসে। নারায়ণ বলে হায় রে পুরুষ মানুষ, এতদিন ধরে বউয়ের হাতে এত অত্যাচারিত হওয়ার পরেও বউ একটু আদর দেখাতেই গোলে গুলগুলা হয়ে গেলেন। শিবা লজ্জা পায়। নারায়ণ বলে কাহিনী শুনে তো মনে হচ্ছে আপনাদের মধ্যে সব মিটমাট হয়ে গেছে। শিবা বলে আমারও এমনই মনে হয়েছিল, কিন্তু তারপরেই আসল সমস্যা শুরু হলো। আর এটাই ঘটনা নম্বর 4। সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি শিবা ঘরে বসে টিভি দেখতেছে। এমন সময় শক্তি খুব সুন্দর করে তার কাছে এসে বলে তোমাকে আজকে আমার 2টা কথা বলার আছে। কি কথা? আমি একটা বিউটি পার্লার খুলতে যাচ্ছি। মানে? ওই যে আমার ফ্রেন্ড আছে না রাকেশ, সেদিন আমার বান্ধবীর বুটিক শপ ওপেনিংয়ে ছিল, ওর সাথে পার্টনারশিপে বিজনেস করব। আমি তো ভাবতেই পারিনি ও আমাকে পার্টনারশিপে নিবে। শিবা বলে তোমার বিউটি পার্লার খোলার কি দরকার? শক্তি আপসেট হয়ে বলে দেখো শিবা, আমি তোমার কাছে অনুমতি নিতে আসিনি, আমি শুধু জানালাম মাত্র। আর হ্যাঁ, ইটস মাই চয়েস। শিবার তো মেজাজ পুরো খারাপ হয়ে যায়। সে বলে শোনো, তোমাকে কিছু করতে হলে আমাকে জিজ্ঞাসা করতে হবে, আর আমাকে কিছু করতে হলেও তোমাকে জিজ্ঞাসা করতে হবে। এই কারণেই আমাদের বিয়ে হয়েছে এবং আমরা একসাথে থাকি, ঠিক আছে? শক্তি বলে তুমি কি আমাকে সবকিছু জিজ্ঞাসা করে করো? শিবা বলে আমি তোমাকে না বলে কোথায় পার্লার খুলে বসলাম? শক্তি বলে তুমি বাসার টিভি, ফ্রিজ, ফার্নিচার এগুলার কালার আর ব্র্যান্ড আমাকে জিজ্ঞাসা করেছিলে? শিবা বলে আস্তে, এইগুলো তোমার বাবাই কিনে দিয়েছে। ও তার মানে তুমি যৌতুক নিয়েছো? যৌতুক মানে? এই ফ্ল্যাট আমার বাবা কিনে দিয়েছে আমার খুশির জন্য, তেমনি তোমার বাবাও তোমার খুশির জন্য এসব কিনে দিয়েছে। তোমার দরকার না হলে ওই সময়ই বলে দিতে। শক্তি বলে দেখো শিবা, তুমি কথা ঘুরাবা না, আমি পার্লার স্টার্ট করতে যাচ্ছি, ব্যাস এটাই আমার স্বপ্ন। শিবা বলে অন্য কেউ এসে তোমাকে বুদ্ধি দিল চলো পার্লার স্টার্ট করি, তাহলেই সেটা তোমার স্বপ্ন কিভাবে হলো? আচ্ছা, এই অ্যাপার্টমেন্টে আনুমানিক 7টা ফ্ল্যাট আছে। তুমি প্রত্যেকটা ঘরে গিয়ে পুরুষদেরকে তাদের স্বপ্নের কথা জিজ্ঞাসা করে দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একজনের স্বপ্নের সাথে আরেকজনের স্বপ্নটা কখনো মিলবে না। কিন্তু সেম প্রশ্ন মহিলাদেরকে করে দেখো, পার্লার খোলা আর বুটিক ছাড়া তৃতীয় কোনো অপশন খুঁজেই পাওয়া যাবে না। আচ্ছা, তোমাদের কি কখনো বিসিএস দিয়ে ম্যাজিস্ট্রেট হতে ইচ্ছে করে না? সেটা করবে কেন? কারণ বিসিএস দিতে হলে তো ব্রেনে প্রেশার পড়বে, পড়ালেখা করতে হবে। শক্তি বলে আমি জ্ঞানের দিক থেকে তোমার চেয়ে কম নই, আমার মতো জ্ঞানী গুণী ও স্বাধীন চেতা একটা মেয়েকে বিয়ে করার তুমি যোগ্য নও, তবু আমাকে পেয়েছো, এটা তোমার সৌভাগ্য। শিবার হাসি আটকে রাখতে পারে না, সে হাসতে হাসতে বলে কি বললে?
জ্ঞানীগুণী দেয়ালের ফটোটা দেখো। যাকে কার্ল মার্কস বলে দাবি করো, এই ব্যক্তি কার্ল মার্কস না, জিউ পপ। তোমাকে দেখতে গিয়ে প্রথম দিনই আন্দাজ পেয়েছিলাম তোমার জ্ঞান কত দূর, কিন্তু তুমি অপমানিত হবে বলে কিছু বলিনি। আচ্ছা, এটাও বাদ। হানিমুনে যাওয়ার কথা জিজ্ঞাসা করলে তুমি কি বললে? আম্বেদকারের জন্মস্থান পূর্বন্দর যাবে। আরে বিকু, পূর্বন্দর আম্বেদকারের না, মহাত্মা গান্ধীর জন্মস্থান। শক্তি তো পুরো কট। সে এতদিন নিজেকে মহাজ্ঞানী আর তার হাজবেন্ডকে বেকুব ভেবে আসছিল, কিন্তু আসল ঘটনা তো উল্টো। শিবা বলে, শোনো, এই বিউটি পার্লার মোটেই তোমার স্বপ্ন না। গত সপ্তাহে তোমার বান্ধবী বুটিক শপ ওপেন করেছে, তাই প্রেস্টিজ বাড়ানোর জন্য এখন তোমারও নিজে কিছু একটা করার পোকা কামড়েছে। যে পোকার বিষ কয়দিন পর আবার এমনি এমনি নেমেও যাবে, ব্যাস, এছাড়া আর কিছুই নয়। এরপরেও যদি তোমার বিউটি পার্লার খুলতে সত্যি সত্যি ইচ্ছা করে, তাহলে গিয়ে আগে 6 মাসের বিউটি কোর্স করো, অথবা কোনো পার্লারে গিয়ে আগে কয়েক মাস কাজ শেখো। খুব ভালো করে জানি সেটা করবে না। আর রাকেশ তোমাকে হুদাই কেন পার্টনার বানাবে? তোমার পার্লারে কাজ করার না অভিজ্ঞতা আছে, না এই রিলেটেড ট্যালেন্ট আছে। তাহলে রাকেশের মতলব কি? মতলব হলো টাকা। আর তুমি যে 2টি কথা বলার আছে বলে কথা শুরু করেছিলে, সেটার দ্বিতীয় কথাটা নিশ্চয়ই এটা, তোমার বিজনেসের জন্য আমি ব্যাংক থেকে লোন নিয়ে দিব। কি, তাই তো? আরে বাহ, সবকিছুতেই ইটস মাই চয়েস। আর টাকা পয়সার দরকার হলে তখন ইউ মাই চয়েস। সাবাস। আর কি বললে? তোমার মতো মেয়েকে পাওয়ার যোগ্য আমি না। বাস্তবতা তো হলো তোমার মতো ফেক পার্সোনালিটির একটা মেয়ে আমাকে পাওয়ারই যোগ্য না। এসব লোক দেখানো মিথ্যা অ্যাটিটিউড না দেখিয়ে গলায় তাও ভালো। শক্তি মানসিকভাবে প্রচুর আঘাত পায় ও তার চোখে জল চলে আসে। সে বলে, কি বললে তুমি? শিবা বলে, ঠিকই শুনেছ, সারাক্ষণ শুধু একই প্যাচাল। আমি নারী, আমার স্বাধীনতা আছে যা মন চাই করার। ইটস মাই চয়েস। এবার আমারটা শোনো, আমি একজন হাজব্যান্ড, আমারও অধিকার আছে নিজের বউকে নিজের কন্ট্রোলে রাখার। আর ইটস মাই চয়েস। শক্তি রাগ করে থালা বাসন ভাঙতে থাকলে শিবা বলে, এসব নাটক করে স্বার্থ হাসিল করার টেকনিক আমার কাছে খাটবে না, ভাঙতে থাক, তোমার বাপই কিনে দিয়েছে এগুলা। শক্তি এবার থেমে যায়। ও রেগে মেগে একটা প্রেগনেন্সি কিট বের করে শিবার দিকে ছুঁড়ে মেরে নিজে কাঁদতে কাঁদতে একসময় সেন্স হারিয়ে ফেলে। আর এই প্রচন্ড মেন্টাল স্ট্রেসের কারণে দুর্ভাগ্যজনকভাবে শক্তির বাচ্চাটা নষ্ট হয়ে যায়। সিন বর্তমানে আসলে দেখি শিবা কাঁদতে কাঁদতে নারায়ণকে বলতেছে, স্যার, আমার একদমই আন্দাজ ছিল না যে ও প্রেগনেন্ট। যদি জানতাম তাহলে আমি ওর হাজারো অন্যায়, অত্যাচার, আবদার, হাসি মুখে সব চুপচাপ মাথা পেতে নিতাম। ওকে কখনোই কোনো মানসিক প্রেশার দিতাম না। নারায়ণ বলে, আচ্ছা বলো এরপর কি হলো? সিন ফ্ল্যাশব্যাকে যাইও দেখি শক্তি আইসিইউ ওয়ার্ডে ভর্তি আর শিবা তার সেবা যত্ন নিয়ে যেতে আছে। কিন্তু শিবা একবার ওষুধ আনতে গেলে সে ফিরে এসে দেখে শক্তি তার বেডে নেই। শিবা খোঁজ নিয়ে জানতে পারে সে তার বাবার বাড়িও যায়নি। এমন অসুস্থ অবস্থায় সে কোথায় গেল? বাচ্চা হারানোর শোক ও রাগ করে স্ত্রী তাকে ছেড়ে যাওয়ার কষ্টে শিবা একেবারে ভেঙে পড়ে। অবশেষে শিবা খোঁজ খবর নিয়ে জানতে পারে শক্তি তার এক পরিচিত নারীবিদ উকিল লক্ষ্মীর বাসায় গিয়ে উঠেছে। শিবা তাকে আনতে গেলে শক্তি উকিল ম্যামকে বলে, ম্যাম, ওকে এখান থেকে যেতে বলেন, আমি ওর সাথে কোথাও যাব না। তবু শিবা তাকে রিকোয়েস্ট করলে ম্যাডাম লক্ষ্মী তার বাসায় সিকিউরিটি ডেকে শিবাকে মারধর করে তাড়িয়ে দেয়। शक्ति 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 সিন বর্তমানে আসলে শিবা নারায়ণকে বলতেছে, মহিলা পুলিশ স্টেশন থেকে কল এসেছিল স্যার। ওরা বলেছে তোমার স্ত্রী তোমার নামে মামলা করেছে। আজকে দুপুর 2টায় হাজিরা। আমি বুঝতে পারতেছি না এখন কি করব স্যার। এমন সময় কোর্ট থেকে নারায়ণের অ্যাসিস্ট্যান্ট সিদ্ধু বেরিয়ে আসলে নারায়ণ তাদের দুজনকে নিয়ে মহিলা পুলিশ স্টেশনে যায়। শিবার বিরুদ্ধে শক্তি আসলে কোন ধারায় মামলাটি করেছে এবং তার পক্ষে কোন উকিল লড়বে সেটা জানার জন্য নারায়ণ সিদ্ধুকে থানার ভেতরে পাঠায়। এরপর সে শিবাকে সতর্ক করে বলে, শোনেন ভাই, আপনি এখন এমন এক চিপাই ফেসে গেছেন, মনে করেন আপনি এখন এতিম। কারণ হলো আপনি একজন পুরুষ হয়ে জন্মেছেন। এখানকার আইন মেয়েদের কথাই সবার আগে শুনবে। তাই আমার পরামর্শ হলো আপনি কম্প্রোমাইজ করে নেন। যা বলবে তাই মেনে নেবেন। মাপ চাইতে বললে মাপ চাইবেন। যদি বলে ভবিষ্যতে আর কখনো তার সাথে দেখা করতে পারবেন না, তাহলে সেটাও মেনে নেবেন। মানে থানার ভিতরে ঢোকার পর আপনি কমপ্লিটলি বয়রা হয়ে যাবেন। আর আমি আনঅফিসিয়াল লয়ার, তাই আমি আপাতত ভিতরে যেতে পারবো না। তবে চিন্তা করবেন না, আমার জুনিয়র সিদ্ধু সেখানে থাকবে, আমি ওকে সব বুঝিয়ে দিব। আজকের জন্য আমাদের টার্গেট এতটুকুই, ওরা যেন আপনাকে রিমান্ডে নিয়ে না যায়। এরপর অপোজিট সাইডের লয়ার কে হবে সেটা খোঁজ খবর করে আমরা সেই উকিলকে টাকা পয়সা খাইয়ে একটা কম্প্রোমাইজে যাওয়ার চেষ্টা করব। তখনই ম্যাডাম লক্ষ্মী শক্তিকে নিয়ে গাড়ি থেকে নামে। শক্তি শিবার উকিলের সাথে লক্ষ্মী ম্যামের এমন চোখাচোখি দেখে বান্ধবীকে ফিসফিস করে বলে, কাহিনী কি রে? বান্ধবী বলে, এটা লক্ষ্মী ম্যামের এক্স হাজব্যান্ড, 2 বছর হচ্ছে এদের ডিভোর্স হয়ে গেছে। এদিকে লক্ষ্মী বলে ওঠে, এটাই যদি বিপক্ষ উকিল হয়ে থাকে তাহলে আমি এই মামলা ফ্রিতে লড়বো। ওদিকে নারায়ণও রেগে মেগে শিবাকে বলে, ব্রাদার,
এটা আর শুধু আপনার কেস না, এটা এখন আমার লড়াই। শিবা বলে, স্যার কম্প্রোমাইজের কথা বলছিলেন, সেটার কি হলো? কিসের কম্প্রোমাইজ? আজকের পর থেকে কম্প্রোমাইজ শব্দটা উচ্চারণই করবেন না। এরপর দুই পক্ষ থানার ভিতরে গেলে নারায়ণ সিদ্ধুকে ফোন কলে রেখে ব্লুটুথ ইয়ারফোনে সব ডিরেকশন দিতে থাকে। নারায়ণ বলে, আজকের মতো রিমান্ড আটকানোর জন্য পুলিশকে বলো। এটা যেহেতু স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপার, তাই দুজনকে আলাদাভাবে কথা বলার সুযোগ দেওয়া হোক। সিদ্ধু আশা করা যায় শিবা শক্তির মন গলিয়ে ফেলবে, কিন্তু সিদ্ধু এই প্রস্তাব দিতেই লক্ষ্মী ম্যাম বলে ওঠে, আমরা এখানে স্বামী স্ত্রীর ঝগড়া মেটাতে আসিনি, আমরা নারী নির্যাতনের মামলা করতে এসেছি। নারায়ণ দেখো অবস্থা খারাপ, লক্ষ্মীর যে ভাবসাব তাতে আজকে এক রাতের জন্য হলেও শিবাকে জেলে ঢুকিয়ে ছাড়বে। তাই নারায়ণ এক চাওয়ালাকে দিয়ে ভিতরে থাকা এক মহিলা পুলিশকে 500 টাকা ঘুষ পাঠায়। চাওয়ালা এসে চাও টাকা দিয়ে বলে, ম্যাডাম সিদ্ধু স্যার দিয়েছে। এটা শুনে মহিলা পুলিশটি সিদ্ধুর দিকে তাকালে সিদ্ধু ইশারায় বলে, টাইম মতো এদিকে আসিও। এদিকে নারায়ণ সিদ্ধুকে বলে, ওসি ম্যামকে ইমোশনাল না করলে সাপোর্ট পাওয়া যাবে না, তাই শিবাকে কাঁদতে বলো। সিদ্ধু শিবাকে ফিসফিস করে বলে, ভাই একটু কান্না করেন। শিবা বলে, আমার তো কান্না আসছে না। সিদ্ধু বলে, কান্না না আসলে রিমান্ডে যাবে এটা কনফার্ম। কিন্তু তারপরেও শিবার কান্না আসছে না দেখে সিদ্ধু বলে, আমি যা বলছি শুধু সেটা করো, মাথা নিচু করো। করেছি, এবার নাকে হাত রাখো। থাক ভাই প্লিজ কেঁদো না। ওসি ম্যাম বলে, কি হচ্ছে? ম্যাম বেচারাটা কাঁদতেছে, আসলে ও জানতো না যে ওর বউ প্রেগনেন্ট ছিল। বেচারা বাচ্চা হারানোর শোকে কাতর হয়ে গেছে, ওষুধটা কাজে দেয়। ওসি ম্যাম ইমোশনাল হয়ে কাছে ডাকে ও সান্ত্বনা দিতে থাকে। ওদিকে নারায়ণ সিদ্ধুকে বলে, ম্যাম শিবাকে অসহায় ভেবে নিয়েছে, এবার শক্তিকে দজ্জাল মেয়ে ভাবলেই কাজ হয়ে যাবে। এর জন্য কৌশলের শক্তিকে রাগানোর চেষ্টা কর। ব্যাস। সিদ্ধু ফিসফিস করে শক্তিকে বলে, এই এখানে কেন এসেছিস? এভাবে টিকটিকের মতো তাকিয়ে থাকা বন্ধ কর, এটা আমাদের এলাকা, মেয়েরা একদম দাঁত ভেঙে দিব। শক্তি যেই না চিল্লিয়ে বলে ওঠে, এই মুখ সামলে কথা বল। ব্যাস। সিদ্ধু ভোলা ভোলা ফেসে বলে, ম্যাম এর আচরণ দেখেছেন? ওসি বলে, কি ব্যাপার লক্ষ্মী, আপনার ক্লায়েন্ট তো দেখি ভারী বেয়াদব। ব্যাস সময় মতো ঘুষখোর পুলিশ এসে হাজির। সে বলে, ম্যাডাম এই ধরনের মেয়ে অনেক দেখেছি, রাগ সব সময় নাকের ডগায় থাকে, কথায় কথায় রেগে রেগে স্বামীর সাথে যা তা অবস্থা করে, আবার যখন স্বামীর সাথে পেরে ওঠে না তখন স্বামীকে মিথ্যা নারী নির্যাতন কেসে ফাঁসায়। এসব মেয়ের জন্য সমাজে মেয়েদের সম্মান নষ্ট হয়। শক্তি ক্ষিপ্ত হয়ে বলে, আপনি আমার সম্পর্কে কি জানেন? পুলিশ বলে, ওই এসব তাজ বাসায় গিয়ে স্বামীকে দেখাস, এটা পুলিশ স্টেশন, এখানে ভদ্রভাবে কথা বল। শক্তি আক্ষেপ করে চুপচাপ বসে থাকলে সিদ্ধু ফিসফিস করে বলে, যা ভাগ এখান থেকে, এটা আমাদের থানা। এটা শুনে শক্তি রেগে মেগে উঠে দাঁড়াই ও লক্ষ্মীকে বলে, ম্যাডাম চলেন তো আমরা কমিশনার অফিসে যাব। ব্যাস সিদ্ধুর ঔষধ কাজে লেগে যায়। ওসি ম্যাডাম রেগে মেগে বলে, আচ্ছা আমাদের দিয়ে হচ্ছে না, কমিশনার অফিস যাবি কেন? কমিশনার কি তোকে কোলে বসিয়ে কথা শুনবে? সে মামলা নিয়ে আবার আমার কাছেই পাঠাবে, তখন দেখবো তুই কিভাবে পার পাস। ওদিকে নারায়ণ তো বাহিরে বসে বিড়ি টানছে আর এইসব শুনে সেই মজা নিচ্ছে। ওসি ম্যাডাম লক্ষ্মীকে বলে, কি সব ক্লায়েন্ট নিয়ে চলে আসেন, একে দেখে তো মনে হচ্ছে এই মেয়ে অহংকারে মাটিতে পা রাখে না, আপনি ওকে কমিশনার অফিসে নিয়ে যান। ব্যাস শক্তি হয়ে গেল ভিলেন, আর এদিকে শিবা ভদ্র ছেলের মতো বাইজা নিয়ে বেরিয়ে আসে। কি আর করার, লক্ষ্মী সরি বলে বেরিয়ে আসে, আর বাহিরে এসেই আবার চিরশত্রুর সাথে দেখা। লক্ষ্মী বলে, সরি ম্যাম। এখন আর সরি বলে কি লাভ ম্যাম, সামনে থেকে এরকম ভুল আর কখনো করবো না। লক্ষ্মী বলে, ঠিক তো? হাজবেন্ডের চেহারা দেখে আবার পিছু হটে যাবে না তো? না ম্যাম একদমই না। সিন কাট হলো দেখি শক্তি লক্ষ্মীর বাসায় লক্ষ্মীর মেয়ে দিয়ার ছবি দেখে জানতে চাচ্ছে ও কোথায় আছে। লক্ষ্মী বলে, ওকে আমার বোনের কাছে ব্যাঙ্গালোরে রেখেছি, যাতে ওর বাবার ছায়াও ওর উপর না পড়ে। আর হ্যাঁ, তোমাদের বিষয়টা যতদূর বুঝলাম, শিবা কিছুতেই তোমাকে ডিভোর্স দিতে রাজি হবে না, সে যে কোনো মূল্যে তোমার সাথেই সংসার করতে চাইবে। তাই আমাদেরকে একতরফা ডিভোর্সেই যেতে হবে এবং শিবার নামে কোর্টে অনেক মিথ্যা অভিযোগ তুলতে হবে। এতে তোমার কোনো আপত্তি নেই তো? না ম্যাম। আরেকটা কথা শোনো, প্রেম এবং যুদ্ধে সবই বৈধ, তাই ডিভোর্স আদায় করার জন্য আমাদের কোনো অনৈতিক পথে যেতে হলেও আমরা সেটা করব। জি ম্যাম। সিন কাট হলে দেখি রাতের বেলা সিদ্ধু শিবাকে বাসায় পৌঁছে দিতে এসেছে। শিবার মুড অফ দেখে সিদ্ধু বলে, রিমান্ড থেকে বাঁচিয়ে দিলাম, এই খুশিতে কি একটু মাল খাওয়া হবে নাকি? ব্যাস তারা দুইজন বোতল নিয়ে বেলকুনিতে বসে পড়ে। 2 প্যাক মেরে সিদ্ধু বলে, তোমরা তো মাত্র 1 বছর একসাথে ছিলে, তারপর প্রেগনেন্সির খবর পাওয়ার আগেই বাচ্চা অ্যাবর্ট হয়ে গেল, আর সেই দুঃখেই তোমার এই অবস্থা। একবার নারায়ণ স্যারের কথা চিন্তা করো, 7 বছরের সংসার ভেঙে গেছে, বউ তো ডিভোর্স নিয়েছেই, তার উপর বাচ্চার ভরণ পোষণের টাকা নিয়েও বাচ্চাকে ব্যাঙ্গালোর পাঠিয়ে দিয়েছে, যেন বাবা তার মুখও দেখতে না পারে। এবার বোঝো নারায়ণ স্যারের কেমন লাগছে। তবে টেনশন করো না, স্যার নিজের সংসার রক্ষা করতে না পারলেও দেখো তোমার সংসারটা ঠিকই রক্ষা করবে, কারণ এই প্রথম দেখলাম কোনো কেস স্যার এতটা সিরিয়াসলি নিয়েছে। আর হ্যাঁ, স্যার বলেছে এই কেসটা এখন সেই লড়বে। সিন
কাঠ হয়ে কোর্টে আসে। শক্তি ও শিবার মামলার ডাক পড়ে। নারী নির্যাতনের কারণে 2 মাসের বাচ্চা অ্যাবর্ট হয়েছে এটা শুনে জাজ শিবার উপর কেঁপে যায়। নারায়ণ বলে, স্যার বাচ্চা অ্যাবর্ট হয়েছে এটা সত্য, কিন্তু আমার মক্কেল তার স্ত্রীর গায়ে হাত তোলেনি, তাই স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতার একটা সুযোগ দেয়া হোক। আদালত সেটা মঞ্জুর করে পরের তারিখ দিলে লক্ষ্মী বলে, স্যার শুধু শুধু সময় নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, আমার মক্কেল কোনো সমঝোতা চায় না। জাজ বলে, আরে একটা সুযোগ দিয়ে দেখো না, যদি কোনো উপকার হয়। আপাতত এটাই ছিল নারায়ণের টার্গেট, যে কোনো উপায়ে মামলার ডেট পিছানো। সিন কাঠ হয়ে শিবার বাসায় আসলে দেখি তার বাবা মা এইসব জানতে পেরে তাকে ইচ্ছে মতো ধারতেছে। যে মেয়ে তোকে থানা হাজত পর্যন্ত নিয়ে ছেড়েছে, তুই এখনো সেই মেয়ের পিছে ঘুরছিস? ডিভোর্স পেপারটা ওর মুখের উপর ছুড়ে দিয়ে আসলি না কেন? নালায়েক কোথাকার, খালি বাসায় আর তোর টেংরি ভেঙে হাতে ধরিয়ে দিব। এই বলে আঙ্কেল আন্টি চলে গেলে সিদ্ধু বলে, তোমার বাবা মা শুনেই এই অবস্থা, তোমার শ্বশুর শাশুড়ি শুনলে তোমাকে তো মেরেই ফেলবে। শিবা বলে, আরে না না মানে মেরে ফেলবে তো অবশ্যই, কিন্তু আমাকে না, ওদের মেয়েকেই। সিদ্ধু খুশি হয়ে বলে, আরে এটা আগে বলবে না? তখনই সিন কাট হলে দেখি শক্তির বাবা আজরাইলের মতো শক্তির সামনে দাঁড়িয়ে আছে। তোর এত সাহস হলে কি করে? তুই মেয়ে হয়ে কোর্ট কাচারি করতেছিস? এই বিয়ে আমি দিয়েছি না, তাহলে আগে আমাকে জানালি না কেন? কার কান পড়া শুনে এইসব করছিস বল? শক্তি তো লক্ষ্মীর দিকে চেয়ে আছে। লক্ষ্মী বলে, কেন স্যার, মেয়েরা কি আদালতে যেতে পারে না? আঙ্কেল বলে, এই সেরি, তুই চাইলে আদালতে যা, কবরস্থান যা, বরবাদ হয়ে যা, হিমালয়ের মাথায় গিয়ে বসে থাক, কিন্তু আমার মেয়ের মাথাটা খাস না। এমন সময় পুলিশ এসে লক্ষ্মীকে বলে, ম্যাম কে আপনাকে পেরেশান করতেছে? লক্ষ্মী আঙ্কেলকে দেখিয়ে দিলে পুলিশ আঙ্কেলকে টেনে নিয়ে চলে যেতে থাকে। আন্টি কাঁদতে কাঁদতে বলে, শক্তি তুই জিদ না করে মায়ের কথা শোন। শক্তি বলে, না মা, আমি আজকে তোমার কথা শুনলে সারা জীবন তোমার মতো পুরুষের গোলাম হয়ে থাকতে হবে। সিন কাঠ উঠে দেখি লক্ষ্মী একটা হোয়াইট বোর্ডে 1/2 ডজন খানিক রোগের নাম লিখেছে, যার মাঝে যৌন অক্ষমতাও আছে। শক্তি বলে, এগুলো কি ম্যাম? লক্ষ্মী বলে, এগুলো সব তোমার হাজবেন্ডের সমস্যা। শক্তি বলে, কিন্তু ম্যাম এসব তো ওর নেই। লক্ষ্মী শয়তানি মার্কা হাসি দিয়ে বোঝাই, প্রেম ও যুদ্ধে সবই বৈধ। ব্যাস, পরের তারিখে লক্ষ্মী কোর্টে হাজির হয়ে তার লিস্ট করা 6টি সমস্যার মাঝে 1 নম্বর সমস্যাটি দাবি করে বসে। লক্ষ্মী বলে, স্যার এ নেশারু, রোজ রাতে নেশা করে বাসায় ফিরতেও আমার মক্কেলকে মারপিট করতো। এটা শুনে শিবা ও শিবার উকিল দুজনেই তো শক। জাজ বলে, কোনো প্রমাণ আছে? লক্ষ্মী বলে, হ্যাঁ স্যার আছে তো, একটা ভিডিওই আছে। এই বলে লক্ষ্মীর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওটা দেখায়। লেয়াল চাল। এটা দেখে জাজ নারায়ণকে বলে, ওর অ্যালকোহলের টেস্ট নিয়ে আগামী তারিখে আবার কোর্টে আসবে। আগামী তারিখ 12ই আগস্ট। নারায়ণ কিছু একটা বলার চেষ্টা করলে জাজ ঝাড়ি মেরে বলে, এখন যাও তো। লক্ষ্মী তো মহা খুশি, কারণ তার প্ল্যান সাকসেস। আসলে লক্ষ্মীর প্ল্যান প্রতি তারিখে আসবে এবং নতুন একটা করে সমস্যার দাবি করবে, আর জাজ নতুন একটা করে টেস্ট দিবে ও সাথে নতুন একটা ডেট দেবে। ব্যাস, এভাবে শিবা মাসের পর মাস হেনস্থা হতে থাকবে। আর ঠিক সেটাই হয়। সে প্রত্যেক হাজিরাতেই শিবার উপর একের পর এক অপবাদ আনতে থাকে, আর জাজ নারায়ণকে শিবার সেই টেস্ট করে পরের তারিখে মেডিকেল রিপোর্ট নিয়ে হাজির হতে বলে। নারায়ণ শিবার সেই টেস্ট করে আবার যখন পরের তারিখে কোর্টে হাজির হয়, তো লক্ষ্মী আবার নতুন অন্য একটা সমস্যার উপস্থাপন করে, আর কোর্ট আবার সেটা টেস্ট করতে দেয়। ব্যাস, এভাবে শিবার হেনস্থা হওয়ার সার্কেল চলতে থাকে। আর এই ফাঁকে লক্ষ্মী রিল্যাক্সে নানা প্ল্যান পরিকল্পনা সাজাতে থাকে। শিবার পক্ষের উকিল প্রতিটি তারিখে এই আতঙ্কে থাকে যে আজকে না জানি শিবার কোন সমস্যার দাবি করে বসে। তো এভাবেই 4-5টা তারিখ গেলে জাজ রেগে মেগে নারায়ণকে বলে, প্রতিদিন তোমার মক্কেলের বিরুদ্ধে একটা করে নতুন অভিযোগ উত্থাপন হয়, আর হ্যাঁ তুমিও সেটার বিপক্ষে কোনো যুক্তি না তুলে শুধু মেডিকেল রিপোর্ট নিয়ে আসো আর গালি খেয়ে তারিখ নিয়ে চলে যাও। এটা কোর্ট, এখানে সময়ের দাম আছে। নেক্সট শুনানি 12 তারিখ। আমি চাই এই 12 তারিখেই যেন এই কেসের একটা রায় হয়। সিং কাঠে একটা চায়ের স্টলে আসলে দেখি শিবা, নারায়ণ ও সিদ্ধু চায়ের স্টলে বসে এটাই টেনশন করতেছে, এইবার লক্ষ্মী কি চাল চালতে পারে। তখনই সিন লক্ষ্মীর কাছে আসলে দেখি লক্ষ্মী শক্তিকে বলতেছে, আর মাত্র একটা রাস্তায় বাকি। এই বলে লক্ষ্মী কেন জানি শয়তানি মাকে একটা হাসি দেয়। সিন 12 তারিখে আসলে দেখি লক্ষ্মী শক্তির সাথে আর একটা মেয়েকে নিয়ে কোর্টে এসেছে। নারায়ণ বুঝে যায় ডাল মে কুচ কালা হে। সিদ্ধু তাড়াহুড়ো করে খবর নিয়ে দেখে লক্ষ্মীর সাথে যে মেয়েকে এনেছে তার সাথে শিবার পরকীয়া আছে, এটা আজ উত্থাপন করতে চলেছে। আর এটা যদি প্রমাণ করতে পারে তাহলে একে তো ডিভোর্স ঠেকানোর কোনো উপায় নেই, তার উপর আবার শক্তিকে ভরণ পোষণ সহ সম্পত্তির অর্ধেক দিতে হবে। শক্তি যদি তোমার উপর আরো বদলা নিতে চায় তো ওই মেয়ের সাথে তোমার শ্লীলতাহানির অভিযোগ এনে তোমাকে জেলও খাটাতে পারে। এসব শুনে শিবার তো কলিজা শুকিয়ে যায়। সে বলে, ভাই লক্ষ্মী বললেই যা এসব মানবে? সিদ্ধু বলে, ভাই আইন সবসময় মেয়েদের দিকেই তাকাই। নারায়ণ তো ফেসে গেছে। সিদ্ধু বলে, চল আজকে আমরা কোর্টে হাজিরই না হই। নারায়ণ বলে, না, আমরা অনুপস্থিত হলে মামলা আমাদের বিপক্ষে চলে যাবে। তাহলে কি করবে? নারায়ণ বলে, জাজ আসার সময় কখন? সিদ্ধু সময় বলতে ধরতেই নারায়ণের চাল বুঝে শক খেয়ে যায়।
तुरंत पास के अच्छे अस्पताल में भर्ती करा देना। अरे हटो हटो हटो, क्या हुआ? अरे जल्दी एम्बुलेंस बुलाओ, उठाओ एम्बुलेंस बुलाओ, जाओ। তো নারায়ণ সেই অস্থির একটা ভাব নিয়ে লক্ষ্মীর কাছে এসে বলে, সিদ্ধু এখন আমাদের হাতে কমপক্ষে আরো 1 সপ্তাহ সময় আছে, আর এই 1 সপ্তাহে দেখো কেস কোন দিকে ঘুরিয়ে দেই। এই বলে এরা হাসি খুশি চলে যায় আর লক্ষ্মী রেগে মেগে দাঁড়িয়ে থাকে। সিন চলে আসে হাসপাতালে, শিবা ব্যান্ডেজ পরে শুয়ে আছে। সিদ্ধু আর নারায়ণ চিন্তা করতেছে পরের শুনানিতে যদি লক্ষ্মী জিতে যায় তার মানে ডিভোর্স কনফার্ম, আর যদি ডিভোর্স কনফার্ম হয় তাহলে শিবাকে তার সম্পত্তির অর্ধেক এবং মাসিক ইনকামের 20 থেকে 30% প্রতি মাসে শক্তিকে দিতে হবে। ব্যাস, নারায়ণ একটা ক্রিমিনালি ব্রেন চালায়। সে বুদ্ধি করে ভূমি অফিস থেকে শিবার ফ্ল্যাটের মালিকানা ছোট ভাইয়ের নামে করিয়ে দেয় এবং আরেকটা কোম্পানি থেকে ফেক লোন সাজায় যে শিবার 6 লাখ টাকা লোন নেওয়া আছে, তাই প্রতি মাসে তার 60,000 টাকা কিস্তি দিতে হয়। নে এবার, না থাকলো বাঁশ না বাজবে বাঁশুরি, একেই বলে আইনের মারপ্যাচ। ওদিকে দেখি লক্ষ্মী শক্তিকে নিয়ে এই শহরের সবচেয়ে বড় নারীবাদী নেত্রী ভারতী দেবীর বাসায় এসেছে, যেন তার থেকে পরামর্শ নিয়ে এই মামলাটা জিততে পারে। ভারতী দেবীর হাজবেন্ড একজন আর্টিস্ট। ভারতী দেবী এদেরকে বসিয়ে তার হাজবেন্ডকে কফি দিয়ে আসে। এরপর এদেরকেও জিজ্ঞাসা করে, তোমরা কফি নিবে? না না ম্যাম, থ্যাঙ্কস। লক্ষ্মী বলে, ম্যাম আপনি নারীবাদী হয়েও আপনার হাজবেন্ডের জন্য কফি বানান? ভারতী দেবী বলে, আমি তো তোমাদেরকেও কফি অফার করেছি, তার মানে তো এই নয় যে আমি তোমাদের জন্য কাজ করি। তোমাদেরকে কফি সেধেছি, এটা ছিল মেহমানদারি, আর হাজবেন্ডকে কফি দিয়েছি, সেটা ছিল ভালোবাসা। সে এই সংসারটার জন্য এত কিছু করে, তো আমি তার জন্য এটুকু করতে কষ্ট কিসের? আফটার অল ইটস অলসো মাই চয়েস। এটা শুনে লক্ষ্মী একটু ধাক্কা খায়। ভারতী বলে, তোমাদের কনফিউশনটা আমি বুঝতে পারছি। তোমরা নিশ্চয়ই মনে মনে ভাবছো এই মহিলা বাড়িতে বাচ্চা লালন পালন, স্বামীর সেবা করে, কিন্তু বাহিরে গিয়ে বড় বড় নারীবাদী লেকচার দেয়। কি এটাই তো, তাই না? জি ম্যাম। ভারতী বলে, কেউ যদি নারীর সম্মান নিয়ে প্রশ্ন তোলে তাহলে সে যেই হোক আমি তাকে ছাড়বো না, কিন্তু তাই বলে যে আমাকে এত ভালোবাসে তাকে গিয়ে যদি ইগো দেখাই সেটা নারীবাদ না। লক্ষ্মী বলে, কিন্তু ম্যাম পুরুষরা তো আমাদেরকে 1000 বছর থেকে গোলাম বানিয়ে রেখেছে। ভারতী বলে, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু এখন আমরা নারীরাও যদি পুরুষের উপর ক্ষমতা ফলাতে শুরু করি তাহলে তো আমরাও সেই একই ভুল কাজটা করব। বর্তমান যুগে এমন অনেক ছেলে আছে যারা স্ত্রীকে শুধু রান্নাঘরে আটকে রাখছে না, তারা স্ত্রীকেও বাহিরে জব করতে দিচ্ছে। তবে হ্যাঁ, জন্মগতভাবেই মেয়েদের একটু বুদ্ধি কম, তাই স্বামীরা স্ত্রীর ভালো মন্দে একটু খবরদারি রাখবেই। এটাকে যদি আমরা সাপোর্ট না করে বরং যা মন চাই সেটা করার স্বাধীনতা চাই, তাহলে তো আমরাই সমান অধিকার মানতেছি না, তাই না? ততক্ষণে ভারতী দেবীর হাজবেন্ড ছবি আঁকা শেষ করেছে। শক্তি বিদায় বেলায় দেখে ভারতী দেবী তার হাজবেন্ডের কাজকে মন খুলে অ্যাপ্রিসিয়েট করতেছে। এই দৃশ্যটা শক্তির মন স্পর্শ করে দেয়। সিন কাট হয়ে কয়েকদিন পর আসলে দেখি শিবা নারায়ণের বাসায় বসে কেসের নানা বিষয় নিয়ে আলাপ করছে। তো আলাপ শেষে নারায়ণ খাবার অর্ডার করলে ডেলিভারি ম্যান আসে। শিবা দরজা খুলতেই শক। সে দেখে শক্তি সেটা ডেলিভারি করতে এসেছে, মানে টাকার জন্য সে এখন ফুড ডেলিভারির কাজ করতেছে। সে শিবাকে দেখে তাড়াতাড়ি খাবারটা রেখেই চলে যায়। এরপর একটা গানের মাধ্যমে তাদের বর্তমান পরিস্থিতিটা ফুটিয়ে তোলা হয়। গানের ইমোশনাল সিনগুলো দেখে নিন। মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। তো শক্তি তার মার সাথে দেখা করতে আসলে মা বলে, কোর্টে তোদের কি কথাবার্তা হয় তা সবই আমরা জানি। তুই তোর স্বামীর নামে এত নোংরা নোংরা অপবাদ দিয়েছিস, অথচ সে শুধু অস্বীকার করে গেছে, একবারও কিন্তু তোর নামে কোনো অভিযোগ তুলিনি। এটা শুনে শক্তি অবাক হয়ে মায়ের দিকে তাকায়। সিন কাট হলে দেখি শিবা নারায়ণকে বলতেছে, মিউচুয়াল ডিভোর্স এবং ভরণ পোষণ ফাঁকি দেওয়ার এত টেকনিক যখন আপনি জানেন, তাহলে আপনি নিজের বেলায় সেগুলো অ্যাপ্লাই করেননি কেন? নারায়ণ বলে, শক্তির তো মা বাবা আছে, বাট লক্ষ্মীর নেই। আর হ্যাঁ, লক্ষ্মী আসলে টাকার লোভে কোনো কিছু করেনি, সে শুধু আমার সাথে জিত করে কেসটা জিততে চেয়েছিল, আর আমি তাকে ভালোবাসি বলে হাসি মুখে হেরে গিয়েছিলাম। শিবা বলে, আপনার বউ তো নিজে একজন লয়ার, স্বাবলম্বী এবং অনেক সাহসী মেয়ে, কিন্তু স্যার শক্তি তো সেরকম না, ওর বুদ্ধি শুদ্ধিও তেমন নেই। ডিভোর্সটা হয়ে গেলে ও ওর বাবা মায়ের কাছেও আর ফিরে যেতে পারবে না, তাই টাকার জন্য ও অলরেডি ফুড ডেলিভারির কাজ শুরু করেছে। অথচ এক সময় ও রান্নার অলসতায় নিজেই খাবার অর্ডার করতো। বিয়ের আগে ও আমাকে বলেছিল যে আমার জীবনে বড় কোনো স্বপ্ন নেই,
শুধু এতটুকু চাই আমার স্বামী যেন আমাকে কোনো কিছুতে বাধা না দেয়, শুধু একটা স্বাধীন জীবন কাটাতে চাই। আর আমিও কথা দিয়েছিলাম ওকে সেই জীবন উপহার দিব, কিন্তু এখন আমি তো ওর থেকে সেই জীবনটা ছিনিয়ে নিতে বসেছি স্যার। আমি ওকে মিউচুয়াল ডিভোর্সই দিতে চাই, ও যা চাই আমি তাই দিব। আমি শুধু ওকে খুশি দেখতে চাই স্যার। সিন কাট হয়ে আদালতে আসে। আদালতে আর আগের জাজ নেই, নতুন একজন জাজ এসেছে। জাজ আর্গুমেন্ট শুরু করার অনুমতি দিলে লক্ষ্মী বলে, ইওর অনার, তারা দুইজন 5টা কাউন্সিলিং অ্যাটেন্ড করেছে, কিন্তু তারপরেও আমার মক্কেল শক্তির তার হাজবেন্ডের সাথে থাকার কোনো ইচ্ছা নেই। জাজ বলে, তো শিবা আপনি কি মিউচুয়াল ডিভোর্সে যেতে চান? শিবা বলে, জি ম্যাডাম, সেটাই হোক। এটা শুনতেই শক্তি তো রীতিমতো অবাক হয়ে যায়। যেটা নিয়ে এত পরিকল্পনা, এত ষড়যন্ত্র, আজকে শিবা এক কথাই রাজি হয়ে যাবে তা সে ভাবতেও পারেনি। জাজ লক্ষ্মীকে বলে, আপনার ডিমান্ড কি বলুন। লক্ষ্মী বলে, মাসিক ভরণ পোষণ কিছু দিতে হবে না, কিন্তু এককালীন সেটেলমেন্ট হিসেবে আমরা তার অর্ধেক সম্পত্তি দাবি করতেছি। নারায়ণ বলে, আমরা মেনে নিলাম। জাজ অবাক হয়ে বলে, আজকে দুই পক্ষেই এত সহজে সব মেনে নিচ্ছেন, তাহলে পিছনের তারিখগুলোতে এত ঝগড়া করেছিলেন কেন মিস্টার নারায়ণ? নারায়ণ বলে, আমার মক্কেল শুরু থেকে তার বিয়ে টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে দেখেছে ইওর অনার, কিন্তু তার স্ত্রী তার থেকে আলাদা হওয়াকেই প্রিফার করছে। তাই আমার মক্কেল তার স্ত্রীর মতামতকে সম্মান করে এই সিদ্ধান্ত নিয়েছে, সো তাদের ডিভোর্স দিয়ে দেওয়া হোক। জাজ বলে, মিস্টার নারায়ণ, আপনার ক্লায়েন্ট কেন তার স্ত্রীর সাথে থাকতে চাচ্ছিল সেই ব্যাপারে আপনার কোনো আর্গুমেন্ট থাকলে বলতে পারেন। আমি আপনাকে একটা ফাইনাল চান্স দিচ্ছি। নারায়ণ বলতে শুরু করে, ইওর অনার, আমার ক্লায়েন্ট এখনো তার স্ত্রীর সাথেই থাকতে চায়, কিন্তু আপনি যদি জানতে চান তাহলে এত ঝগড়া কিসের? সেটার একটাই উত্তর, তুমি বড় না, আমি বড়। এই ইগো। 25-30 বছর যাবৎ মাকে মঙ্গলসূত্রের পূজা করতে আসা একটা ছেলের জন্য এটা হজম করা কঠিন যখন কোনো মেয়ে বলে মঙ্গলসূত্রের কোনো দরকার নেই। বাড়িতে অপরিচিত কেউ আসলে, বাড়িতে এখন পুরুষ মানুষ নেই, আপনি পরে আসেন। সারা জীবন নিজের মা খালা বোনকে এরকম কথা বলতে শুনে আসা ছেলে ওই সব মেয়েদের অধিকার বুঝতে পারে না যারা তাদের ছেলে ফ্রেন্ডের সাথে পার্টিতে গিয়ে আড্ডা দিতে চায়। তার মানে এটা বলছি না যে মায়েরা স্বাধীনতা পায়নি বলে বউ স্বাধীনতা পাবে না, অবশ্যই পাবে। কিন্তু একটা মেয়ের যেমন ছেলেদের এসব সাইকোলজি বুঝতে সময় লাগে, ঠিক তেমনই ছেলেদেরকেও বিষয়গুলো মানিয়ে উঠতে সময় লাগে। বিয়ে হতে না হতেই বউয়েরা যদি পূর্ণ স্বাধীনতার জন্য লড়াই শুরু করে আর সেটা না পেলেই ডিভোর্সের কথা ভাবে, তাহলে তো হবে না। এখানে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করা যত মেয়ে আছে তাদের মধ্যে কতজন নিজের বিয়েটা নিজের খরচে করেছিলেন? আপনাদের পছন্দের প্রতিটি জিনিস আপনাদের বাবা মা ধার করে হলেও পুরো করে আপনাদের বিয়ে দিয়েছেন। মেয়েরা যদি স্বামীর খরচে চলাটাকে দাসত্ব মনে করে, তাহলে দিনরাত পরিশ্রম করে টাকা উপার্জন করে নিজের স্ত্রী, পরিবার, ছেলে মেয়ে, পড়ালেখা, চিকিৎসা, লোন সব পরিশোধ করে শেষমেশ নিজের জন্য এক পয়সাও খরচ করতে না পারা পুরুষও তো একজন দাস। আমরা নারীর আর্থিক স্বাধীনতার কথা বলি, কিন্তু ম্যাডাম, পুরুষের আর্থিক স্বাধীনতা কোথায়? নারী যখন টাকা কামায় সেটা তার অর্জন, কিন্তু পুরুষ টাকা কামালে সেটা তার দায়িত্ব হয়ে যায়। ইওর অনার, মানুষের বৈবাহিক জীবনে 50-50 অধিকার বলে কিছু হয় না। আমি রান্না করতেছি, তুমি হাঁড়ি পাতিল ধুয়ে দিও। আমি সবজি কাটতেছি, তুমি ডাল চড়িয়ে দাও। এটা 50-50 নয়। কোথাও তুমি 70, আমি 30, আবার কোথাও আমি 70, তুমি 30। এইভাবে ব্যালেন্স করতে পারাটাই আসল 50-50। এরপর নারায়ণ লক্ষ্মীর দিকে এক নজর তাকিয়ে বলে, নারীদের জিত, আমি কেন হার মানবো? কিন্তু হার মানার মধ্যেই তো বিয়ের আসল সৌন্দর্য ম্যাম। নারায়ণের এসব কথা শুনে আদালতে উপস্থিত সবার মাঝে এক নীরবতা ছেয়ে যায়। এক পর্যায়ে নীরবতা ভেঙে জাজ বলে, শিবা, তুমি কি কিছু বলতে চাও? শিবা বলে, স্বাধীন হওয়া আর একা থাকার মধ্যে অনেক পার্থক্য ম্যাম। ও যদি আমার সাথে আসে তাহলে আমি ওকে সম্পূর্ণ স্বাধীনতা দিব, কিন্তু ও সম্ভবত একাই থাকতে চায়, তাই আমার আর কিছু বলার নেই। ও যা চাই তাই হোক। জাজ বলে, তোমরা বয়সে এখনো অনেক ছোট, তোমাদের এরকম ইগোর লড়াই দেখে অনেক আফসোস হচ্ছে। হঠাৎ শক্তি বলে, আমি ডিভোর্স চাই না ম্যাম। সবাই তো শক। শক্তি বলে, আমি বলবো না যে সে যা বলেছে তার সবই ঠিক। মেয়েদের এমন কিছু বিষয় থাকে যা পুরুষের দৃষ্টিভঙ্গিতে বোঝা সম্ভব নয়। যা হয়ে গেছে তার জন্য আমি হয়তো তাকে পুরোপুরি ক্ষমাও করতে পারবো না, তবে আমি এই মুহূর্তে ডিভোর্স চাই না। এটা শুনে জাজের মুখেও হাসি ফুটে ওঠে। সে বলে, পরের তারিখ 3 মাস পরে দিচ্ছি। এর মধ্যে যদি তোমরা সিদ্ধান্ত পরিবর্তন করে দুজন মিলে গিয়ে কোর্টে আসো তাহলে আমি অনেক খুশি হব। তো এরা আদালত প্রাঙ্গণে এসে দাঁড়ালে একটা আননোন নাম্বার থেকে নারায়ণের ফোনে কল আসে। নারায়ণ ফোনটা রিসিভ করে দেখে তার মেয়ে দিভা কল দিয়েছে। দিভা বলে, আম্মু বলেছে আজ থেকে আমি প্রতিদিন তোমাকে একবার করে ভিডিও কল দিতে পারবো। এতদিন পর মেয়ের সাথে কথা বলতে পেরে নারায়ণ ভিড়ের মধ্যেই হাউমাউ করে কাঁদতে থাকে।
ওদিকে লক্ষ্মী মামলায় হেরে আদালত থেকে বের হওয়ার সময় শক্তি গিয়ে তাকে সরি বললে সে বলে ব্যাপার না, ইটস ইয়োর চয়েস। এই বলে লক্ষ্মী চলে যায়। শক্তি শিবার সাথে কাটানো পুরনো স্মৃতিগুলোর কথা ভেবে স্মৃতিকাতর হয়ে পড়ে ও শিবাকে খুঁজে বের করে একটু দূর থেকে ডাক দেয়। শিবা বলে তুমি তো 2-3 মাস সময় চেয়েছিলে। শক্তি রেগে গিয়ে বলে সময় চেয়েছি বলেই কি তুমি মেনে নিবে? যদি 2 বছর চাইতাম তাহলে কি 2 বছর অপেক্ষা করতে? শিবা বলে না না সেরকম না। এবার বল আম্বেদকরের জন্মস্থান কোথায়? শিবা বলে পোরবন্দর। মানে এখন থেকে বউই ঠিক। সিন কাট হলে দেখি 3 মাস পার হয়ে গেছে। শিবা আর শক্তি রোমান্টিক মুডে বাসায় বসে আগের দিনের মুভি দেখতেছে। আগামীকাল তাদের আদালতে হাজিরার দিন। তারা প্ল্যান করে মামলা শুনানি শেষে জাজ ম্যাম, নারায়ণ দাদা আর লক্ষ্মী দিদিকে নিয়ে একসাথে লাঞ্চ করবে আর সিদ্ধুর জন্য সুন্দরী দিকে একটা বউ খুঁজবে। এমন সময় কলিং বেল বেজে উঠলে শিবা দরজা খুলে দেখে খাবারের পার্সেল এসেছে। সিদ্ধু খাবার রিসিভ করে দরজা বন্ধ করবে এমন সময় ভেতর থেকে শক্তি বলে তুমি যাই বলো এই পুরো কাহিনীতে দোষটা কিন্তু শিবারই। শিবার তো বর্তমান লজিক বউ ইজ অলওয়েজ রাইট। তাই সে বলে হ্যাঁ ঠিকই বলছো। তারপর সে দরজা বন্ধ করে দেয় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। জানি এই মুভিটি অলরেডি অনেকেই এক্সপ্লেন করেছে, তবে মুভিটি আমার অনেক ভালো লেগেছে তাই ভাবলাম আমি আমার স্টাইলে এক্সপ্লেন করি, হয়তো আপনাদের ভালো লাগবে। জানি না আপনাদের কাছে কতটা ভালো লেগেছে, তবে ভিডিওতে লাইক বেশি আসলে এবং আপনাদের কমেন্ট করলেই আন্দাজ পাবো। তাই পারলে ভালো মন্দ কিছু একটা কমেন্ট করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আজকে অন্তত সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।